কাজে অবহেলা আর বাজে রান্না হবার পরেও বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে অনেক দিন ধরে কাজ টিকিয়ে রেখে যাচ্ছিল আমাদের মেসের কাজের মাসিটি। আসলে আমি আসার পর থেকেই তাকে এখানে কাজই দেখছি, কিন্তু এবার একসাথে অনেকেরই মাথা গরম হয়ে উঠেছে। এমন বাজে রান্না আর কতদিন খাওয়া যায়? শেষটাই তাই সবার আপত্তি অভিযোগ উপেক্ষা করে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হলো। তার পরিবর্তে রাখা হলো নতুন এক মেয়েকে। তাকে মেয়ে বলাই চলে, মহিলা ঠিক এখনো হয়ে ওঠেনি। বয়স কত হবে? আমাদের থেকে 4-5 বছর বয়স হয়তো বেশিই হবে। আমাদের মানে আমরা যারা ইউনিভার্সিটির শেষ পড়বে তখন। মেসে তখন আমরাই মোস্ট সিনিয়র। আমাদের চাইতে বয়সে বড় শুধু একজনই ছিলেন, ফয়সাল ভাই। আমরা তাকে রাষ্ট্রপতির মতো শুধু আসনে বসিয়ে রেখে নিজেরাই মন্ত্রী পরিষদ হয়ে হুম্বিতম্বি করতাম। অবশ্য এখানে কোনো ছোট বড় ভেদাভেদ ছিল না। সবাই মিলেমিশে আহ্লাদে খেলা নিতে দিনগুলো পার হয়ে যাচ্ছিল বেশ। হ্যাঁ, তো যা বলছিলাম, নতুন মেয়ে কাজে রাখার পরে সবার মনেই বেশ একটা চনমনে ভাব। হয়তো এবার কপালে বেশ ভালো রান্না জুটবে। খেয়ে দেখলাম রান্না তার একেবারে অমৃত নয়, তবে আগের জন যে 7 বার জন্ম নিয়েও এই রান্না বাঁধতে পারতো না, এই বিষয়ে সবাই একমত। এই খুশির আবহে আমাদের গুরু ফয়সাল ভাই ঘোষণা করে বসলেন, খাওয়া নিয়ে যখন কথা, তখন একটা বুড়িভোজ চুরিভাতি হোক। সবাই একটু পেট পুড়ে খেয়ে এতদিনের কষ্ট ভালো করে ভুলি। একটু আনন্দেরও দরকার। এই কথায় আর কে দ্বিমত করবে? শুরু হয়ে গেল আয়োজন। হাঁসের মাংস, পোলাও, মাছ ভাজা, ডিম সেদ্ধ আর দই মিষ্টি, এই হলো মেনু। কাজের মেয়েটার সাথে আমাদের বয়সের ফারাক খুব বেশি না হলেও অভ্যেসের বসে সবাই তাকে মাসি বলেই ডাকতাম। বললাম, মাসি পারবেন তো সব? রান্না কিন্তু একটু বেশি। সে বলল, হ্যাঁ দাদা, আপনারা একটু হাত লাগাবেন, তাহলেই সময় মতন সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সে তো করবই। চুই ভাতিতে নিজে কাজ না করলে আবার মজা কিসে? বৈশাখের তখন শেষের দিক। কোনো আভাস ছাড়াই যখন তখন আকাশ কালো করে কালবৈশাখীর ঝড় চলে আসে। সেদিন সন্ধে নামার আগেই সবাই কাজ শুরু করে দিলাম। সে এক অদ্ভুত স্মরণীয় সন্ধে বটে। দোতলায় সাউন্ড বক্সে গান চলছে। সেখানে একদল গিয়ে উথাল পাথাল নৃত্য শুরু করেছে। যে যা ইচ্ছে তাই করছে। কেউ হয়তো নেচে বেড়াচ্ছে। কোনো সমস্যা নেই, অনেক লোক আছে কাজ করার। এত লোকের বরং দরকারই নেই। অধিক সন্ন্যাসীতে যাতে গাজন নষ্ট না হয়, তাই আমিও স্বেচ্ছায় কাজকর্ম বাদ দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি আর একটু ফাও তদারকি করছি। আমাদের মেসটা একটা ছোটখাটো প্রাসাদের মতো। নামেও তার ছাপ আছে, পানাম প্যালেস। হয়তো কোনো কালে একটু বিলাসী দিন কাটানোর জন্যই মালিক হয়তো এটা বানিয়েছিল। সেই বিলাস কি কারণে ঘুচেছে তার কারণ কেউ বলতে পারে না। আমরা খুশি যে আমরা খোলামেলা ছিমছাপ প্রাসাদ সম একটা মেসে বেশ সস্তাতেই বাস করতে পারছি। মেসটার এক পাশে আছে রান্নাঘর, আর আছে একটা টিভি রুম। আরেক পাশে 3 তলা মূল ভবন, মাঝখানে একটা ছোটখাটো উঠোন। সন্ধ্যের পরে সেই উঠোনে বসেই 6-7 জন মিলে সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে লেগে গেল। অন্যদিকে ফয়সাল ভাই একজন সাকরেত নিয়ে রান্নাঘরে পোলাওয়ের হাঁড়ি চড়িয়ে দিয়েছে। পাশে আমাদের রাঁধুনি মাসি বসে হাঁসের মাংসটা ধুয়ে নিচ্ছে। এদিকে এরা ডিমের খোসা ছাড়াচ্ছে, আর আমি দায়িত্বশীল মিডিয়া পার্টনার হয়ে পাশে একটা চওড়া বেঞ্চির উপর শুয়ে চিত হয়ে কাত হয়ে সবার সাথে সেলফি তুলে রাখছি। আরে যা তা দায়িত্ব নাকি, স্মৃতি সংরক্ষণ বলে কথা। সবাই পড়াশোনা শেষ করে একে একে যে যার মতো চলে গেলে এসব স্মৃতিগুলোই তো একসময় জীবনের পালে হাওয়া দেবে। যাই হোক, ডিমের খোসা ছাড়ানো শেষ হওয়ার আগেই ঝোড়ো বাতাসের সঙ্গে হুড়মুড় করে আকাশ ভেঙে বৃষ্টি নামল।
সবাই উঠোন ছেড়ে পালিয়ে বারান্দায় গিয়ে উঠল। এই সময় বৃষ্টি কিন্তু বড়ই ঠান্ডা, ভেজার কোনো উপায় নেই। আমি অগত্যা উপরতলায় উঠে নাচুনে পার্টির সঙ্গে একটু বেঁচে নিলাম। কিন্তু ঝড় বৃষ্টি হলে যা নিয়ম, লোডশেডিং হতেও বেশি সময় লাগলো না। আর সেই তখন লোডশেডিং একবার গেলে আর আসেই না। কাজেই কাজকর্ম সব গুছিয়ে উঠতে উঠতে রাত 10:30 বেজে গেল। ঝোড়ো হাওয়াটা তখন আগের মতো নেই ঠিকই, কিন্তু বৃষ্টি তখনও থেমে থেমে পড়ছে। চড়ুই ভাতি হিসেবে রাত কিন্তু তখন কম নয়। সবার পেট চোঁ চোঁ করছে। এদিকে আমাদের রাঁধুনি মাসিরও তো বাড়ি ফিরতে হবে। মাসি থাকতেন আমাদের সেই পাড়ার একদম শেষ মাথায়। মেস থেকে বেরিয়ে বাঁ দিকে ঘুরে নাক বরাবর সোজা হাঁটতে হবে 15 মিনিট। তারপর আবার হাতের বাঁ দিকে একটা সরু গলির ভেতর ঢুকে আরও মিনিট 2 হাঁটলেই তার বাড়ি। কাজের লোক খোঁজার সময় আমিও সাথে ছিলাম বলে ভালো করেই চিনে নিয়েছিলাম সেই বাড়িটা। যাই হোক, ইলেকট্রিসিটি তখনও আসেনি। রাতে আসবে কিনা বলাও যাচ্ছে না। ফয়সাল ভাই তাই অগত্যা 4টে মোমবাতি জ্বালিয়ে আমাদের 4 জনের হাতে দিলেন। তারপর খাবার সার্ভ করা শুরু করলেন। জনগণকে এতক্ষণ অভুক্ত রাখলে বিদ্রোহ শুরু হয়ে যাবে না? আমার ক্লাসমেট আর অভিন্ন প্রাণ বন্ধু কিরণও ছিল সেই মেসের বাসিন্দা। এরকমই যখন সব মিলিয়ে পরিস্থিতি, তখন কিরণ আর নিচতলার শিশির আমাকে ডেকে বলল, হ্যাঁ রে, তুই তো সারাটা সময় গায়ে হাওয়া লাগিয়েই ঘুরলি। জানা খালাকে একটু বাড়ি অবধি এগিয়ে দিয়ে না। আমাদের জন্যই উনি রাত করলো এত। এই ঝড় বৃষ্টির মধ্যে একা যাবে কি করে? মহা মুশকিল। যা বৃষ্টি হয়েছে, মেসের সামনের রাস্তাটা নিশ্চয়ই এতক্ষণে জলে জমে গেছে। এই রাত্রির বেলা আবার কার ভালো লাগে এইসব জল কাদা ঘাঁটতে? মাসিকে রান্নার কিছু খাবার বাটিতে করে দিয়ে দেওয়া হয়েছে। সেই বেচারিও হাতে 2টো বাটি নিয়ে ছাতা সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছে। শিশির বলল, চল, আমিও যাচ্ছি। অগত্যা বেরিয়ে পড়লাম। কি আর করা, আমি চলছি এক হাতে নিজের মাথায় ছাতা ধরে, আরেক হাতে আছে টর্চ। শিশির ছাতা ধরে নিজের আর মাসির মাথা বাঁচাচ্ছে। মেসের সামনে জল জমেছিল ঠিকই, সেটা নেমেও গেছে, কিন্তু পুরো রাস্তাটা কাঁচা হওয়ায় প্রচণ্ড পিছল। সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে। ওদিকে যখন মেস থেকে বেরিয়েছি, তখন থেকেই বৃষ্টির জোর আবার বাড়তে শুরু করেছে। কে যেন কালি গুলে ফেলে দিয়েছে জগৎ সংসারের উপর। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। রাস্তার দুপাশের দালানগুলো সব যেন প্রাণের অস্তিত্ববিহীন ভুতুড়ে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে বিদ্যুতের চমকানিতে আরও ভয়াল হয়ে উঠছে সেই রূপ। কিছু দূর হাঁটার পর একটা অস্ফুট শব্দ করে লাফিয়ে উঠল শিশির। একটা ভাঙা কাঁচের বোতল লেগে তার পায়ের নিচের অনেকটা জায়গা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে গড়গড় করে। ভালো বিপত্তি। আমি বললাম, থাক, তোর আর গিয়ে কাজ নেই, এখনও তো খুব বেশি দূর আসিনি, তুই বরং ফিরে যা, মেসে চলে যা। ও বলল, সে কি, তুই একাই যাবি এই ঝড় বৃষ্টির মধ্যে? আমি একা হলেও অক্ষত আছি। তুই যদি এখন হাঁটিস, তোর এই ব্লিডিং তো থামবে না, আবার নোংরা কাদায় ইনফেকশন না হয়ে যায়। যা যা, বাড়ি যা। ওর ছাতাটা নিয়ে ও ফিরে গেল। আমি এক হাতে টর্চ আর অন্য হাতে ছাতা ধরে মাসিকে পথ দেখিয়ে নিয়ে চলেছি। সময়টুকু পার করার জন্য মাসির সাথে টুকটাক কথাবার্তা চলছে। জিজ্ঞেস করলাম, তা মাসি, আমাদের মেশো কি করে? সে বাস চালায়। ও, তো কদিন হলো আপনাদের সংসার? এই তো বছর 4 হবে, সামনের আষাঢ় মাসে। তারপর একটু থেমে বলল, সে যা কামাই করে তাতে আমাদের দুজনের ভালোই চলে যায়। সে তো আমাকে কাজ করতেই দিবে না, আমি জোর করে কাজ করি। কয়টা টাকা বেশি কামাই হলে সংসারেরই তো লাভ, কি বলেন? এখনো বাচ্চা কাচ্চা হয়নি, পরে বাচ্চা নিলে সংসারের আরো খরচা টরচা বাড়বে, তাই নিজে থেকেই
এই কাজগুলো করি। ভালো তো। মনে মনে ভাবলাম, নিজেদের ছোট ছোট নীড় নিয়ে এই মানুষগুলো কত না তুষ্ট। অর্ধেকটা রাস্তা হাঁটার পর আসল বিপত্তি বাঁধল। এই জায়গাটায় রাস্তা একটু নিচু, এখানটায় জলও জমে আছে, 1 হাঁটুর কাছাকাছি তো হবেই। ওদিককার বড় রাস্তা থেকে জল এসে ঢুকছে এখানে। আমি আর মাসি একবার একে অপরের মুখের দিকে তাকিয়ে নিলাম। কারোরই আর এই সময় 1 হাঁটু জল মারানোর ইচ্ছে নেই। মাসি অগত্যা বলে উঠল, দাদা, আরেকটা রাস্তা আছে, কিন্তু একটু পিছিয়ে যেতে হবে। এই সময় যে কোনো বিকল্প রাস্তা নিতেই আমি প্রস্তুত। বললাম, ঠিক আছে, আপনি পথ দেখান। আমরা একটু পিছিয়ে পাশের একটা গলিতে ঢুকলাম। এই পাড়ায় অনেক দিন ধরে থাকলেও এই ইতস্তত ছড়িয়ে থাকা গলিগুলো আমার কিন্তু একেবারেই চেনা নয়। গোলকধাঁধার মতো পেঁচানো এইসব গলি বুঝি চেনার কোনো দরকারই হয়নি কখনো। গলির ভেতর ঢুকলে মনে হয় দুদিকে দাঁড়ানো বাড়ির দেওয়ালগুলো অকস্মাৎ চেপে ধরবে। ইঁট বিছানো আর শ্যাওলা ধরা এই গলিগুলো একটা আরেকটার সঙ্গে নানান রকমভাবে যুক্ত। কোনটা দিয়ে ঢুকে যে কোনটা দিয়ে বেরিয়ে আসা যায় সেটাই একটা রহস্য। কয়েকবার ডানদিক বাদিক করতে করতে একসময় গোলকধাঁধার একটা মুখ দিয়ে বাইরে বেরিয়ে এলাম। সেখান থেকে শেষবারের মতো ডান দিকে ঘুরে কয়েক পা হাঁটতেই মাসির বাড়িটা দেখা গেল। পুরো এলাকা অন্ধকার। 2 সেকেন্ড পর পর আকাশের এই মাথা থেকে ও মাথা ছিঁড়ে বিদ্যুৎ ঝলকে উঠছে, তার সাথে মেঘের গোলজে কাঁপানো গুড়ুম গুড়ুম আওয়াজ। মাসি তার বাড়ির দরজায় দাঁড়িয়ে বলল, দাদা, আপনি একটু বসে যান না, আপনার মেশো তো ঘরেই আছে। বৃষ্টি কমলে তারপরেই যাবেন না হয়। এই বৃষ্টি কমার তো কোনো লক্ষণই আমি তখন দেখছিলাম না। আর এই ঘোর বিপর্যয়ের রাতে এদের ছোট্ট নীড়ে আমার নিজেরও অনাকাঙ্ক্ষিত অতিথি হওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আর ওদিকে পানাম প্যালেসে আমার ভাগের পিকনিকের খাবারও তখন ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বিদায় নেওয়ার পথ ধরলাম। মাসি বলল, গলিটা খুঁজে পাবেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, এই তো বাদিকেই গলিটা, ও আমি ঠিক পেয়ে যাব ঠিক, তা তো বললাম, কিন্তু সেই কাঙ্ক্ষিত গলিটার জায়গায় এসে আসল গোলমাল পাকিয়ে উঠল। একই রকম দেখতে 3-4টে গলির মুখ পাশাপাশি আছে। ফিকে টর্চের আলো আর মাঝে মাঝে চমকানো বিদ্যুতে এত কিছু চোখেই পড়েনি বেরোনোর সময়। সব কটা গলি যেন একই রকম দেখতে। যন্ত্রণা হলো দেখছি। এদিকে শুধু ছাতায় বৃষ্টি আটকালে তো শরীরের একটা পাশ পুরো ভিজে চপচপে হয়ে গেছে। হাড় হিম করা জলের ঝাপটায় কাঁপ ধরে যাচ্ছে। আন্দাজে একটা গলি বেছে নিলাম। মনে হলো এই গলিটাই হবে, যেহেতু আর গলিগুলো একটা আরেকটার সাথে যুক্ত। কোনো না কোনো দিক দিয়ে ঠিক বেরিয়ে যাবই, সাথে টর্চও আছে। তাই 7-5 না ভেবে হাঁটা দিলাম। এবড়ো খেবড়ো ইটের টুকরো বিছানো গলিটা একটু বেশি পিচ্ছিল মনে হচ্ছিল। ভাবলাম বেশি জোরে চলছি, তাই হয়তো বারবার পা হড়কাচ্ছে। গলিটা একটা বাঁক নিতেই টর্চটা হঠাৎ নিভে গেল। বারবার ঠোকাঠুকি করেও টর্চ আর জ্বলল না। হয় চার্জ শেষ, আর না হয় জল ঢুকে গেছে। কিন্তু কতটাই বা ঠাহর হয় সেই হঠাৎ হঠাৎ বিদ্যুতের চমকে। অনেক ভেবে মনে হলো, না, ফিরে যাই। রাধুনি মাসিকে ডেকে পথটা একটু চিনিয়ে দিতে বলি। কিন্তু পেছনে ফিরতে গিয়ে সে রাতে প্রথমবারের মতো আমার বুকটা কেঁপে উঠল। পেছনে রাস্তা কোথায়? শুধু দুপাশে বাড়িগুলোর দেওয়াল দেখছি। আর দৃষ্টি যেখানে থেমে গেছে সেখানটাতেও একটা উঁচু দেওয়াল দাঁড়ানো, অর্থাৎ কানা গলি। কিন্তু আমি তো সোজা এই গলি দিয়েই এলাম। একটা পাক ঘুরেছিলাম, তাও তো এত দূর আগাইনি যে এলোমেলো হয়ে যাবে। কি জানি বাবা, সব যেন কেমন গোলমাল ঠেকছে।
হয়তো আমি ঠাউর করতে পারিনি কোন দিকে যেতে কোন দিকে চলে এসেছি। নিজের ইন্দ্রিয়কে পুরোপুরি বিশ্বাস করার মতন যথেষ্ট আলো আর মানসিক অবস্থা কোনোটাই কিন্তু আমার তখন ছিল না। ফিরে যাওয়ার রাস্তা না পেয়ে শেষ অবধি অন্ধকার হাতড়ে সামনের দিকে এগোনোই স্থির করলাম। এই ঝড় বাতলার রাতে কাউকে যে সাহায্যের জন্য ডাকলেও পাওয়া যাবে না এই বিষয়ে সন্দেহ নেই। শহুরে লোকজন বেশ কয়েকদিন ধরে প্রচুর গরম কাটানোর পর ঠান্ডা ওয়েদার পেয়ে সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে যে যার বাড়িতে। এই ওয়েদারে বাজ পড়লেও তারা তাদের স্বাদের বিছানা ছেড়ে উঠবে না। আরো দুটো পাক ঘোরার পর আচমকা একটা খোলা দরজার সামনে এসে দাঁড়ালাম। ঠিক তখনই আকাশটা ফালা ফালা করে অনেক দূরব্যাপী একটা বিজলি আলোর রেখা চলে গেল, আর তার সাথে মেঘের কান ফাটানো গর্জনের আওয়াজ। দরজাটা সামনে আসতেই এমন অকস্মাৎ ঘটে গেল ব্যাপারটা যে তৃতীয়বারের মতো আমার পিলে চমকে উঠল। একটা সাধারণ টিনের দরজা এমন ঝড় জলের রাতেও হাট করে খোলা রয়েছে, যেন এ বাড়ির লোকেই দরজা খুলে রেখেছে কারোর আসার অপেক্ষায়। গলিটা এখানে দরজার পাশ দিয়েই বাঁদিকে আরেকটা বাঁক নিয়ে সামনে চলে গেছে, তার শেষ প্রান্তটা আবার ডান দিকে ঢুকেছে দেখা যাচ্ছে। এ পথে গেলেও কোথায় গিয়ে পৌঁছাবো তা জানি না। ভাবলাম দরজাটা যখন খোলা আছে বাড়িতে ঢুকে কাউকে হাঁক দিয়ে ডাকি, যদি সঠিক পথটা বাতলে দেয়। অন্তত একটু আলোর ব্যবস্থা তো হতে পারে। এদিকে আমার শরীরের এক পাশ ভিজে চপচপে হয়ে গেছে এতক্ষণে। আর 7-5 না ভেবে ঢুকে পড়লাম বাড়িটায়। বিশাল একটা উঠোন আছে বাড়িটায়, কিন্তু জায়গায় জায়গায় জমে আছে আগাছা, এমনকি বাড়ির চারদিকে দেওয়ালেও শ্যাওলা ধরেছে। উঠোনের ঠিক মাঝেই দাঁড়িয়ে আছে একটা ঝাঁকড়া আম গাছ। বাড়ির কোণার দিকটাতেও কিছু ঝোপ জঙ্গল হয়ে আছে। বিদ্যুতের আলোয় এতখানি বুঝলাম। এদিকে মূল বাড়িটা উঠোন থেকে কিন্তু বেশ উঁচু, জং ধরা গ্রিল দিয়ে তার বারান্দা ঘেরা। চুটে ওঠা লোহার গ্রিলের গেটটার সামনে দাঁড়িয়ে আমি আওয়াজ দিলাম, কেউ আছেন? একটু সাহায্য করতে পারেন? কেউ কি আছেন বাড়িতে? কারো সাড়া শব্দ নেই। আরও বার কয়েক হাঁক দিয়েও যখন কোনো সাড়া পেলাম না, ভাবলাম এই বাড়ির লোকজনও বোধহয় ঝুড়ু রাত্রি নিদ্রাসুখ ভোগ করছে। কিন্তু এভাবে বাড়ির সদর দরজা খুলে কি জানি ঝড়ের দাপটে বোধহয় খুলে গেছে। যা দুর্বল দরজা দেখলাম। কারোর আওয়াজ না পেয়ে বেরিয়ে যাব ভাবছি, এমন সময় ভেতর থেকে এক মিঙলি গলা ভেসে এলো। কি চাই? যাক, জেগে আছে তাহলে। না মানে বলছিলাম, আমি আসলে পথ ভুল করে এদিকটা চলে এসেছি। আমি এই পাড়াতেই থাকি, ওই যে পানাম প্যালেস, ওই বাড়িটায়। পানাম প্যালেসে যাওয়ার রাস্তাটাকে একটু বাতলে দিতে পারেন? ভেতরে আসুন। মিহি কণ্ঠে বলে উঠল সেই নারী। না না, আপনাদের কষ্ট দেবো না এই রাত দুপুরে। আমাকে একটু হিন্ট দিলেই আমি চলে যেতে পারবো। আপনি ভেতরে আসুন। ভিজে গেছেন তো, গেট খোলা আছে, আসুন। আমি কিন্তু তখনও সুকণ্ঠী নারীটিকে দেখতে পাইনি। বারান্দার ভেতরে ঘুটঘুটে অন্ধকার। তিনি আমায় বিদ্যুতের আলোতে দেখতে পাচ্ছেন বোধহয়। গ্রিলের দরজায় হাত রেখে দেখি, হ্যাঁ, খোলাই আছে। আমি দরজা ঠেলে উঠে এলাম বারান্দায়। ভেতরে ঘর থেকে তিনি বললেন, চেয়ার আছে ওখানে, বসুন। আছে বই কি,
অন্ধকার হাতড়ে বসে পড়লাম। বললাম, আমি আসলে ওই আমাদের মেসের কাজের মেয়েটিকে একটু এগিয়ে দিতে এসেছিলাম। ফেরার সময় বোধহয় ভুল গলি ধরে ফেলেছি। আপনারা কি শুয়ে পড়েছিলেন? আসলে বাইরের গেটটা খোলা দেখলাম তো, তাই। ভেতর থেকে কিন্তু কোনো উত্তর এলো না। মাঝে মাঝে খুটখাট করে কিসের যেন আওয়াজ হচ্ছে। আমি বলে গেলাম, হয়েছে কি, আমার টর্চটাও কাজ করছে না। কোনো উত্তর নেই কেন? আর বাইরের লোক ঘরে এসেছে, তবুও ঘর দোর সব অন্ধকার কেন? বর্ণনামূলক কথা বাদ দিয়ে আমি সরাসরি আবার প্রশ্ন করলাম। এইবার জবাব এলো। আছে, আমার দাদা আছে, মোমবাতি আনতে গেছে। ঘরে মোমবাতি শেষ হয়ে গেছে, তাই আপনাকে আরো দেখাতে পারছি না। আচ্ছা, এই জন্যই তাহলে বাইরের দরজাটা খোলা ছিল। কিন্তু বাড়িতে কি তাহলে আর কেউ নেই নাকি? নারী কণ্ঠটি ভেতর থেকে বলে উঠল, চা খাবেন? চা? হ্যাঁ, না মানে আপনি আবার এত রাতে কষ্ট করে কেন? আমি বরং উঠি, আপনাকে আর শুধু শুধু। আপনি বসুন, চা খান। আমার দাদা এলে আপনাকে পথ দেখিয়ে দেবে। এটা উত্তম প্রস্তাব। আমি বসলাম। ভেতরে একটা খট খট শব্দ হচ্ছে। একবার উঁকি দিলাম আর চোখে। শব্দটা হচ্ছে ঠিকই, কিন্তু ভেতরটা এখনো অন্ধকার। করছেটা কি? আমি জিজ্ঞেস করলাম, তা আপনার দাদা কি করেন? দাদার জুয়েলারির ব্যবসা। ও। একটু পরে চা এলো। অন্ধকারের ভেতর থেকে একটা কাপ বাড়িয়ে দেয় অদেখা রমণীটি। তারপরে বলে, এই নিন। আমিও আন্দাজে হাত বাড়িয়ে কাপটা নিয়ে নিলাম। কিন্তু কাপটা নিতে গিয়ে যখন তার হাতের সঙ্গে আঙ্গুলটা ছোঁয়া লাগলো, ঠিক সেই মুহূর্তেই ভয়ে আঁতকে উঠলাম। এমনিতেই বৃষ্টিতে ভিজে জবুতবু হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরেও সে হাত এত ঠান্ডা আর কঠিন যে আমার শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ঘোর কাটতে একটু সময় লাগলো। ভেতর থেকে তিনি বললেন, কই, খেয়ে বলুন কেমন হয়েছে। আমার কেমন যেন একটা খারাপ অনুভূতি হতে লাগলো। কাপটা মুখের কাছে আনতেই একটা উৎকট গন্ধ নাকে লাগলো। এ কি কোনো ভেষজ চা দিল নাকি? আশ্চর্য! চায়ের কাপটা একেবারে বরফের মতো ঠান্ডা। তবে কি আগের বাসি চা দিল? আচ্ছা, চা কি কড়াই ছিল? জবাব এলো, না তো, এই তো আমি বানালাম। না মানে খুব জলদি। মুখের কথা মুখেই রইল। আমি এতক্ষণ বসেছিলাম, এখন দাঁড়িয়ে। ঠিক এই সময় একবার বিদ্যুৎ চমকাতেই আমার চোখে পড়ল, ঠিক আমার সোজাসুজি বারান্দার বাইরে উঠোনের আরেকটা কোণায় ছাউনি দেওয়া মাটির একটা রান্নাঘর, আর তাতে একটা বড় সড়ো মাটির উনুন। ভাঙা ছাউনি দিয়ে অঝরে বৃষ্টির জল নামছে উনুনের মধ্যে। তারপর উনুন ভরে গিয়ে সেই জল আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে। একটা একটা মানুষজন বাস করা গৃহস্থ বাড়ির উনুনের এরকম দশা।
এরা কি তাহলে রান্না বান্না করে না? মানুষ কি আদৌ থাকে বাড়িটায়? উঠোনটারই বা এরকম দশা কেন? হঠাৎ নিজের পারিপার্শ্ব সম্পর্কে সচেতন হয়ে উঠলাম, আর তখনই মনে হলো উনুনটা বাইরে আর আর ওটা অকেজো। তাহলে চা করলো কোথায়? ঘরের ভেতরে যদি অন্য চুল্লি থাকে সেটা জ্বালালে তার সামান্য আগুন তো অন্তত দেখা যাবে, অথবা চুল্লির যে একটা গন্ধ হয় সেই গন্ধটা তো অন্তত নাকে লাগবে। এই নারী অন্ধকার হাতড়ে চা বানালো কি করে? আর যদি চাটা বানিয়েই থাকে, ওর কথা মতো ও এক্ষুনি বানিয়েছে, তাহলে এমন বরফ ঠান্ডা আর বিদঘুটে গন্ধ কেন যায়? আমি কাপটা নামিয়ে রেখে আমার টর্চটা ভালো করে ঝাঁকাতে লাগলাম, যদি একটু চলে। একসাথে অনেকগুলো চিন্তা আমার মাথায় ঘুরছে। সর্বশেষ যে চিন্তাটা মাথায় এলো তাতে আমার গলা শুকিয়ে গেল। এই বিপর্যয়ের মধ্যরাতে এলাকার কোন মহাপুরুষের দোকান খোলা আছে যেখানে এর ভাই মোমবাতি আনতে গেছে? কি হলো, চাটা খেতে পেলেন না? না, ভেতর থেকে বলে উঠল সে। আমি টর্চটা ঝাঁকিয়ে বারবার সুইচ অন অফ করে চলেছি। একটু আলো দরকার। এত রহস্যের ভেতরে চারিদিকের অন্ধকার যেন আমাকে গিলে খেতে চাইছে। মেয়েটা বলে চলেছে, দাদাও খেতে পারেনি জানেন, ওরা খেতেই দিল না। আমি কতবার করে বললাম চাটা খেয়ে গিয়ে দরজাটা খোলো, শুনলই না আমার কথা। আমার মাথা তখন কাজ করছে না। কি সব আবল তাবল বকছে এই মেয়ে। নিখাত কোনো পাগলের পাল্লায় পড়েছি, কিন্তু শুধু কথাবার্তাই পাগলাটে মনে হচ্ছে না। এই বাড়িটার সব কিছুই যেন আস্তে আস্তে গোলমেলে লাগছে আমার কাছে। সন্দেহ হলো, সত্যি এর কোনো দাদা আদৌ আছে তো যে বাইরে গেছে? যদি না হয়ে থাকে তবে কি এই এই বড় বাড়িতে এ মেয়ে কি একলা থাকে? আমার বুকের ভেতরটা কেঁপে উঠল অজানা আশঙ্কায়। একটু পর ভেতর থেকে একটা ফুঁপিয়ে কান্নার আওয়াজ এলো। লম্বা লম্বা করে শ্বাস টেনে এক এক অপার্থিব স্বরে কান্না। এমন ভয়ানক পরিস্থিতিতে আর অন্ধকারে একলা এমন আকস্মিক কান্নার শব্দ আমার শিরদানা দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। আমি প্রাণপণে টর্চটাকে ঠোকাঠুকি করেই চলেছি। এমন সময় কান্না থেমে গেল। পর মুহূর্তেই আচমকা ঘরের ভেতর থেকে এক ভয়াবহ আর্তচিৎকার ভেসে এলো বাইরে। আমার শরীরের লোমগুলো একসঙ্গে দাঁড়িয়ে উঠল। পেছনে দুপা সরতেই ফ্রিজের সাথে পিঠটা ঠেকল। কেউ যেন আমার কানের উপরে এসে চিৎকার করছে। এমনই তীক্ষ্ণ সেই চিৎকার। কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে চিৎকারটা থামল। হাতের আঙ্গুলগুলো তখনও অবচেতনে টর্চের সুইচে ওঠানামা করছে। ঘরের ভেতর সব শান্ত, একেবারে নিশ্চুপ। এমন সময় হঠাৎ দেখি টর্চটা জ্বলে উঠল। আলো আসতে মনে একটু সাহস পেলাম। অতি সন্তর্পণে ঘরের ভেতরটা একবার দেখে নিতে চেষ্টা করলাম টর্চের আলোয়। মেয়েটার হলো কি? কাউকেই দেখতে পেলাম না। টর্চের আলো এখন আগের চাইতেও অনেকটাই ফ্যাকাশে। তাকেই সম্বল করে আস্তে আস্তে ঘরের ভেতরে পা বাড়ালাম। আমি ঘরের এক প্রান্ত থেকে টর্চের আলো ফেলে দেখছি চারদিকটা। আশ্চর্য, একটাও আসবাব নেই ঘরে। পুরো খাঁ খাঁ করছে ঘরটা। আর মেয়েটাই বা গেল কোথায়? পাশে একটা ঘর আছে অবশ্যই। আমি ধীরে ধীরে টর্চ ঘুরিয়ে চললাম, সেই সাথে নিজেও একটু একটু করে শুচ্ছি। দেওয়াল জুড়ে মাকড়সার চাল। ঘরের ঠিক মাঝখানে একটা তাক দেওয়ালের সাথে লাগানো, তার উপর একটা পিতলের পুরনো জলের জগ আর দুটো গ্লাস রাখা।
নিচে মেঝের উপরে একটা স্টোভের জীর্ণ দশা, সব কিছুর উপরেই বেশ পুরো ধুলোর আস্তরণ। একটা গ্লাস হাতে নিয়ে উপর করে ধরলাম, ঝরঝর করে কিছু ধুলো পড়ল। সর্বনাশ! এই যে পরিত্যক্ত বাড়ি, এতক্ষণ তাহলে। আর তখন কিছু ভাবার বা দেখার মতন অবস্থা আমার এতটুকুও ছিল না। দ্রুত পেছনে ফিরে ঘর থেকে বেরোতে গিয়ে কিসে যেন হোঁচট খেয়ে দড়াম করে পড়লাম ঘরের মেঝেতে। টর্চটা কিন্তু তখনও চলছে। তাড়াতাড়ি টর্চটা তুলে নিয়ে কিসে পা বাঁধলো সেই উদ্দেশ্যে সেদিকে টর্চের আলো ফেলতেই যেটা চোখে পড়ল, তাতে আমার আত্মারাম পুরোটাই খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। একটা মাঝবয়সী পুরুষের লাশ পড়ে আছে মেঝের উপরে, আর আর তার মাথার মাঝখানটা একটা গভীর ফাটল। খালি চোখে দেখলে মনে হয় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে নিশ্চয়ই সেখানে। সেই ফাটল থেকে গড়িয়ে পড়ে মেঝেতে চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে। আমি দ্রুত উঠে দাঁড়াতে গিয়ে টর্চের আলোয় চোখ আটকে গেল ঘরের অন্য প্রান্তে। সেখানে ঘরের কোণা ধরে ঘরের মেঝের ওপরে এক নারী মূর্তি বসে আছে, তার দৃষ্টি আমার দিকেই। এলোমেলো চুলগুলো বিভৎস হয়ে তার মুখের উপরে লেপ্টে আছে। এক হাতে সে তার গলা চেপে আছে, আর সেখান থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে। একটা হাত যেন সে আমার দিকে বাড়িয়ে সাহায্য চাইছে, আর নিজের শরীরটাকে টেনে হিচড়ে এগিয়ে আসছে আমার দিকেই। ক্রমশ তার আকুতি যেন যেন আক্রোশে পরিণত হলো। নিহাত নারী সুলভ চেহারাটা প্রবল ক্রোধ নিয়ে এক নিমেষে বদলে গেল। ফুটে উঠল এক বিকৃত মুখচ্ছবি। শরীরে হ্যাঁচড়ানো ছেড়ে এবার সেটা চার পায়ে যেন দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আর কোনো দিকে না তাকিয়ে 7-5 না ভেবে টর্চ ফেলে সোজা দৌড় দিলাম। দৌড়ে দৌড়ে গিয়ে বারান্দা থেকে কিছুটা নেমে উঠোনটায় মুখ তুলে পড়ে গেলাম। কাদায় মাখামাখি হয়ে উঠে আবার দৌড় দিলাম। ঘন ঘন বিদ্যুতের চমকে বাইরের দরজাটা চোখে পড়ল। চান একদম হাতে করে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম। এক দৌড়ে বাড়িটা চৌহদ্দি পেরিয়ে বাইরে বেরিয়ে এলাম। তারপর কোন দিকে যে ছুটলাম তার কোনো হদিশ করতে পারলাম না। শুধু মনে হচ্ছিল যে ছুটতেই হবে। এই গলি ও গলি এবাক ওবাক করে অনেকক্ষণ ধরে ছোটার পর আমার মনে হলো যেন একই জায়গায় দৌড়ে চলেছি। প্রাণটা ছটফট করে উঠল। মনে হলো এই গোলক ধাঁধা থেকে আমি কোনোদিনই বেরোতে পারবো না। এরকমভাবে ছুটতে ছুটতে হঠাৎ এক পিচ্ছিল জায়গায় পা পিছলে মাথাটা ভারী কি একটা সঙ্গে লাগলো। তারপর কি হলো তার জানা নেই। চোখ খুলে দেখি পানাম প্যালেসে নিজের ঘরে শুয়ে আছে, নিজের খাটে। নড়তে গিয়ে মাথাটাও টনটন করে উঠল। হাত দিয়ে বুঝলাম ব্যান্ডেজ করা, আর মুখটা তেতো লাগতে এও বুঝলাম যে আমার গা তখন জ্বরে পুড়ে যাচ্ছে। পাশের ঘাটে কিরণ আর শিশির বসে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা প্যারাসিটামল আর একটা ঘুমের ওষুধ আমার দিকে বাড়িয়ে দিয়ে কিরণ বলল, খেয়ে নে। ভোরের আলো তখনও ফোটেনি। সকালে জানলাম আমার ফিরতে দেরি হওয়ায় রাত্রে কিরণ দুজন ছেলেকে নিয়ে আমাকে খুঁজতে বের হয়। প্রথমে সোজা রাধুনির বাড়িতে যায়, গিয়ে সেখান থেকে আমার বিকল্প পথ ধরার ইতিহাস শুনে সব কটা গলি গুঁজি তন্ন তন্ন করে খুঁজে মোটামুটি দুপুরের দিকে একটা চোরা গলিতে আমাকে ওরা আবিষ্কার করে। ওদের কাউকেই সে রাতের ঘটনা কিছু খুলে বলিনি, যদি ভাবে মাথায় চোট লেগে আবুল তাবুল বকছি। বলেছি রাস্তাটা এমনিতেই ভুলে গেছিলাম আর অন্ধকারে পিছলে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছিলাম। তাই সেদিনকার কথা ওখানেই শেষ। আমাদের মেসের সেই কোশমিনকালের কেয়ারটেকার হলো গণেশদা। সারা দিন শুধু খুক খুক করে কাশে আর সিগারেট খায়। তার বয়স 60-এর ওপরেই হবে।
কত বছর ধরে সে এখানে কাজ করছে তার নিজেরই কোনো হিসেব নেই। জিজ্ঞেস করলে বলে এ তো 15-16 বছর হবে। সুস্থ হবার পরে একদিন এই প্রবীণটিকে পাকড়াও করলাম। একটা সিগারেট হাতে ধরিয়ে দিয়ে বললাম, আচ্ছা গণেশদা, এই পাড়ায় কোনো জুয়েলারি ব্যবসায়ীর দোকান ছিল? জুয়েলারি ব্যবসায়ী? হ্যাঁ, সে তো একজন থাকতো, কিন্তু সে তো বছর 4 আগেকার কথা। এই কেন বলো তো? না, এমনি। তুমি চিনতে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর নাম ছিল আয়ুষ্মান বসাক। ছেলেটা বড় ভালো ছিল যেন। মুড়ে দেখা হলেই প্রায় চাটা খাওয়াতো। বাপের ভিটে ছিল অন্য শহরে। ওর একটা বোনও ছিল, কি নাম, হ্যাঁ মনে পড়েছে, অনুসুয়া। বোনটা কি এখানে ইউনিভার্সিটিতে পড়াতো, আর নিজে ওই রানীবাজারে একটা জুয়েলারির দোকান করেছিল। ভালো মানুষগুলো বেশি দিন বাঁচে না রে। কেন, কি হয়েছিল? আরে একলা একটা ছেলে, পেছনের শক্তিধর কেউ নেই, তার মধ্যে সোনার ব্যবসা। মানুষের নজর পড়তে কতক্ষণই বা লাগে। এরই মধ্যে আমার ওই রানীবাজারের কি জানি একটা টেন্ডার নিয়ে বোধহয় ঝামেলায় ছেলেপিলের সঙ্গে জড়িয়ে পড়েছিল। ওরা আবার পার্টির ছেলে, বুঝোই তো, পার্টির ক্ষমতায়। একদিন ঝড় বৃষ্টির সন্ধ্যায় নাকি বোনকে নিয়ে চা খেতে বসেছিল। এমন সময় বাড়িতে এসে ডাকাডাকি করে ওরা। কথা আছে বলাতে আয়ুষ্মান বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বসতে দেয় ওদের। তারপর আমার হাত পা রীতিমতো কাঁপছে। গণেশদা বলে চলেছে, পুরো প্ল্যান করে সময় বুঝেই ওরা এসেছিল। ছেলেটার মাথার মাঝখানে নাকি লোহার রড দিয়ে বাড়ি মারে, আর ওর বোনটা চিৎকার করে ওঠায় ওর গলায় ছুরি চালিয়ে দিয়েছিল। বাড়িতে নগদ টাকা পয়সা যা ছিল সবই মোটামুটি লুটপাট করে নিয়ে ওরা চলে যায়। আমি তখন দেশের বাড়িতে। এখানে ফিরে খবরগুলো শুনি থানা পুলিশ হয়েছিল, কিন্তু ওই যে বললাম, পার্টি ক্ষমতায়, আর পার্টি স্বার্থেই তো এত ফ্যাসাদ। ছেলেটার দিন খুলে এমন কেউ যে ছিল না যে ওর হয়ে কেস লড়ে যাবে। আচ্ছা বাড়িটা ওই তো আমাদের এখানে যে নতুন মেয়েটা রান্না করছে, ওর বাড়ি থেকে খানিকটা দূরে একটা সরু গলি আছে পুকুর পাড়ে, তার ভিতরে। ওদের জিনিসপত্রগুলো আয়ুষ্মানের বাড়ির এলাকার এক বন্ধু এসে নিয়ে যায়। তবে কড়া থালা বাটি আর গ্লাসে নাকি রক্ত লেগেছিল বলে সেগুলো আর নিয়ে যায়নি। বাড়িওয়ালাও ওগুলোতে আর হাত দেয়নি। বাড়িটা পরে কাউকে ভাড়া দেয়নি? দেবে কি করে? পরপর 2বার মার্ডার হওয়া বাড়ি কেউ আর ভাড়া নেয়? এলাকায় যা দুর্নাম উঠে গেল। পরপর 2বার মানে? গণেশদা একটা লম্বা টান দিল সিগারেটে, তারপর ধীরে ধীরে ধোঁয়া ছেলে বলল, আরে ওই যে বললাম না, কটা থালা বাটি আর গ্লাস ওই বাড়িতেই পড়েছিল। দামি হবে হয়তো। ওগুলোর লোভে হয়তো 2টো চোর কোনো কালে ঢুকেছিল এক রাতে। এমনিতেই ও বাড়ির ছায়াও কেউ মারায় না। একদিন মরা পচা দুর্গন্ধে আশপাশের কিছু লোক সাহস করে গিয়ে দেখে ঘরের ভেতর 2 চোরের লাশ পড়ে আছে। একটার গলা কাটা, অন্যটার মাথার মাঝখানে পুরো ফুটো। একদম সেম কেস। তখন থেকেই বাড়িটা এমনই পড়ে আছে। ঝড় বৃষ্টির রাতে নাকি এখনো অনেকে মিলি গলার কান্নার চিৎকার শোনে ওখান থেকে। আসলে একটা ভয় পেয়ে বসেছে লোকের মনে বাড়িটাকে নিয়ে। তা তুমি কি জন্য জানতে চাইছো বললে না তো? আমার মনটা ভারী হয়ে উঠেছে ততক্ষণে। এই পৃথিবীর উপর হঠাৎ ভীষণ ঘৃণায় আমার মনটা বিষিয়ে উঠল। একটাও কথা না বলে আস্তে আস্তে উঠে চলে গেলাম সেখান থেকে।
গণেশ দা সেই সিগারেটটার শেষ টানটা আয়েশ করে টানতে লাগলো।